4:30 তো বাজে গেছে। সালাম আলাইকুম সবাইকে। আপনারা যারা আছেন, আপনারা কি আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন? আচ্ছা, কি অবস্থা সবার? কেমন আছেন? বড় একটা টাইম গেল ক্লাসের পর। আমি একটু আপনাদের অ্যাসাইনমেন্ট গুলা রিভিউ করব তো ওটাকে একটু গুছায় নিচ্ছি। তারপরে স্টার্ট করব ক্লাসটা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর মধ্যে মানুষজন জয়েন করুক আরো কিছু। আমরা স্টার্ট করি। এসিটা দিয়ে দেন। আপনাদের মধ্যে মাত্র ৩ জন অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলেন। আপনারা বাকিরা কি নিজেরা করেছেন নাকি করে মানে সাবমিট করেননি বা করেনি নাই ওরকম কিছু? অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল আপনাদের প্র্যাকটিসের জন্য। ৩ জন সাবমিট করেছেন যেহেতু আমি ওইটা ওদের ওই ৩ জনেরটা নিয়ে একটু আরকি রিভিউ করব। যাতে ওগুলো দেখে আপনাদের বাকিদেরও আইডিয়া হয়ে যায় কিভাবে করা লাগতো বা কি করা ওনারা কি করেছেন, কোথায় কি ভুল হয়েছে, কোন জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা লাগে। এইগুলো একটু জাস্ট দেখায় দেওয়া। আপনারা কি আজকের ক্লাস টপিকটা পেয়েছেন? আজকে কি নিয়ে কি নিয়ে শুরু করব আমরা? ওপিপি না ওওপি যেটা, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমাদের এমনিতে যে আমরা একদম ইনিশিয়ালি যে স্কেডিউলটা দিয়েছিলাম ওটাতে ওওপিটা আরো পরের দিকে ছিল। বাট আমি আজকে কিছু মানে কোর্সটাকে আরেকবার একটু রিএভালুয়েট করার সময় চিন্তা করলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড যদি আগে পড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো এটা। কারণ হচ্ছে এক হচ্ছে এটা নিয়ে আমাদের পরবর্তীতে ডিসকাশনের টাইম থাকবে। ২ হচ্ছে এটা নিয়ে আমাদের অনেক প্র্যাকটিস হওয়ার টাইম থাকবে। ৩ হচ্ছে আমাদের অনেকগুলো জিনিস আমরা যেভাবে করতাম সেই জিনিসগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে করলে অনেকগুলো ইজিলি করা যাবে। কেন হবে, কেন ইজিলি হবে জিনিসগুলো আজকে বুঝবেন বা যখন অবজেক্ট ওরিয়েন্টেড কাজ শুরু করব তখন বুঝবেন। তো এইজন্য অন্যান্য জিনিসে যাওয়ার আগে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ভাবছি। কারণ এটা ওয়ান অফ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট টপিকস আমাদের ফুল কোর্সের। এটাতে মোটামুটি মানে অবজেক্ট ওরিয়েন্টেড টা যদি মানে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়, অবজেক্ট ওরিয়েন্টেড কিভাবে কাজ করতে হবে তাহলে অনেক করা যাবে। ওওপি এর সুবিধা বেসিক্যালি এক কথায় বলতে গেলে ওওপি হচ্ছে কোডটা অনেক মানে আপনার পুরো প্রজেক্টকে অনেক বা কোডকে আপনার অনেক অপটিমাইজ করবে। কিভাবে অপটিমাইজ করে সে অনেকগুলো জিনিসকে নিয়ে ওওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো সে সবকিছুকে অবজেক্টে পরিণত করে নেয়। অবজেক্ট রিলেটেড জিনিসপাতি। অবজেক্টে পরিণত করার কারণে যেটা হয় অবজেক্ট কি করে অবজেক্ট হচ্ছে অবজেক্ট আপনার অনেকগুলো জিনিসকে বিভিন্ন টাইপের জিনিসও বিভিন্ন মানে মানে নট অনলি ভেরিয়েবল আরো অনেক জিনিস যত ধরনের জিনিস আছে অনেক ধরনের জিনিস যেমন ফাংশন বলেন, মেথড বলেন এই জিনিসগুলো আছে। এগুলোকে নিয়ে সে একটা encapsulate করে নিতে পারে। সে এগুলাকে নিয়ে একটা ফিক্সড অবজেক্ট বানিয়ে ফেলতে পারে। যে জাস্ট ওই একটা অবজেক্ট দিয়ে আপনি ওই ধরনের সবগুলো ধরনের জিনিস নিয়ে কাজ করতে পারবেন। এরকম একটা ব্যাপার। তো এই কারণে হচ্ছে অবজেক্ট রিলেটেড হয়ে গেলে সবকিছু তখন অনেক ইজিলি অনেক বড় সলিউশন করে ফেলা যায়। যে জিনিসগুলো করতে হয়তো আপনার এমনিতে অনেক বেশি লাইন লেখা লাগতো বা অনেক বেশি কাজ করা লাগতো, অনেক রিপিটিটিভ কিছু করা লাগতো। অবজেক্টে ওই কাজগুলো করা লাগে না।
পিসি চেঞ্জ হইলে আসলে মানে নিজের পিসি ছাড়া অন্য পিসিতে কাজ করতে গেলে জিনিসপাতি খুঁজে পাওয়া খুব টাইম লেগে যায়। এই যে আমি কিন্তু লাস্ট ক্লাসের কোডটা আপলোড করে দিয়েছিলাম, আলাদা করে পোস্ট দিইনি, বাট ওই যে আমাদের ফেসবুক গ্রুপে যে একটা পিন পোস্ট আছে আমার ড্রাইভের লিংক দেওয়া, ওখানে কিন্তু আমি মোটামুটি মানে ওখানে লাস্ট ক্লাসের পর আমি ক্লাস আপলোড করে দিয়েছিলাম। আপনারা যদি দেখে থাকেন তো ভালো, না দেখলে জানিয়ে রাখলাম আর কি। পিএইচপি ছাড়া ওওপি ভাই এখন সব ল্যাঙ্গুয়েজই ওওপি দিয়ে কাজ করা হয়। এই মানে ওওপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, এটার মেইন কনসেপ্ট হচ্ছে ক্লাস ইউজ করা। ক্লাস কি জিনিস, ক্লাসের মেম্বার, অবজেক্ট কি জিনিস, এই জিনিসগুলো আমরা করবো। আমরা এখন মোটামুটি যত ফ্রেমওয়ার্ক বলেন, যত পাইথন বা যত অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলেন, পাইথন যেমন রুবি যেগুলো আছে সবগুলোতে অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করা হয়। ইভেন ওয়ার্ডপ্রেসও যে তার টেমপ্লেট গুলো মেনটেন করে, ওগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ফরম্যাটে মেনটেন করে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি আজকে যেটা করব, আমাদের হচ্ছে যে তিনজন অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলেন, আর বাকিরা একটু জানাবেন আপনারা কি অ্যাসাইনমেন্টটা কি ট্রাই করে অ্যাটেম্প করেছিলেন বা নিজেরা করে রেখেছেন, নাকি ট্রাই করেননি, কোনো সমস্যা হয়েছে এটা একটু জানাবেন। তো যে তিনজন অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলেন ওই তিনজনের অ্যাসাইনমেন্টটা আমরা একটু রিভিউ করব এখন। সবার সাথে বসে একসাথে করি জিনিসটা, তাহলে আপনাদেরও যারা করেছেন তাদেরও বুঝতে সুবিধা হবে কোথায় কি করা লাগতো, বা কোথাও কোনো সব ঠিক আছে কিনা, বা কোন আইটেম গুলো আপনারা যারা করেননি বা যারা কোনো সমস্যা আছে তারাও জিনিসগুলো আরেকবার দেখলে রিক্যাপও হয়ে যাবে, প্লাস একটা আইডিয়াও পেয়ে যাবেন জিনিসগুলো কিভাবে করা লাগতো। তো যারা বাকিরা যারা ছিলেন তারা তাদের ইয়াটা একটু বলেন। আপনারা কি না, মেহেদী হাসান আপনি জয়েন করতে পারেননি, হ্যাঁ আমি দেখেছি আপনার মেসেজটা যে ক্লাসটা, হ্যাঁ ইউটিউবে ক্লাসটা দেখেছেন। তো ইউটিউবে ক্লাস দেখার পর আপনার বুঝেছেন সবকিছু, কোনো কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন আছে? যদি কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে বলেন, আমরা বা গ্রুপে পোস্ট করবেন, আমরা ওগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আর হচ্ছে ওই বাকিরা যারা অনেকেই আছেন যে আজকে রাতে সাবমিট করে দিব, সমস্যা নেই। ওটা ওটা মেইনলি আপনাদের প্র্যাকটিসের জন্যই দেওয়া। আপনি যদি ক্লাসটা বুঝে থাকেন তাহলে আপনারা নিজের প্র্যাকটিস করে নিবেন। টেবিল ডাটা কিভাবে অ্যারে ডিক্লেয়ার করবো এটা বুঝে নিবেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওটা আমি ওটা দেখবো, ওগুলা নিয়ে আমি নিজেও করেছি, তারপরে একটা নর্মাল ভাবে করেছি তো সলভ করার জন্য। ওকে, তো জিনিসটা হচ্ছে মেইনলি দেওয়া হয়েছিল আপনাদের প্র্যাকটিসের জন্য, এটা করলে হয়তো আপনার মানে আপনাদের ইয়ার জন্যই হতো, ভার্সিটি। ওকে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে তিনটা পেয়েছি ওই তিনটা নিয়ে একটু দেখি কি ওনারা কি করেছে। আমি স্ক্রিনটা শেয়ার করছি, ওকে। যেটা দরকার নেই মাইস্কুল, আমাদের এখনো ভুলে অন করে ফেলছিলাম। তো যাই এখন আমাদের লোকাল হোস্ট এইচপি ক্লাস, ক্লাসের মধ্যে অ্যাসাইনমেন্ট ফোল্ডার রেখেছি। আচ্ছা, এই তিনজনেরটা ছিল মোহাম্মদ আল আমিন, রেজওয়ান কবির, সাকিব সাকিব রাফিদ। আপনারা তিনজন কি আছেন? মিস্টার আল আমিন, রেজওয়ান কবির আছেন দেখেছি, সাকিব রাফিদ ও মিস্টার আল আমিন আপনারা কি আছেন? মিস্টার রেজওয়ান কবিরকে দেখছি। বাকি দুইজন যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলেন আপনারা কি অ্যাভেলেবল আছেন? থাকলে একটু মেসেজ দেন। আচ্ছা, যেহেতু মেসেজ আসেনি এখন পর্যন্ত, আমি ধরে নিচ্ছি ওনারা মেবি এখনো জয়েন করেননি বা আসতেছেন না, যাই হোক। আচ্ছা, তো আমি মিস্টার রেজওয়ান কবিরেরটাই অন করি। আচ্ছা, ফার্স্টে আমাদের কোশ্চেনটা একটু দেখি, আমাদের কোশ্চেনটা কি ছিল।
আমাদের ক্লাস। আচ্ছা, সো আমাদের এখানে যেটা হলো যে আমাদের এখানে কিছু টেবিল ছিল, তারপর হচ্ছে টেবিলের মধ্যে হোম টাউন আছে, স্যালারি আছে, ফোন নাম্বার আছে। ওগুলো নিয়ে আমরা হচ্ছে এমপ্লয়ীদের নেম দেখতে চেয়েছি। নেম অফ এমপ্লয়িজ হু ইউজ জিপি, নেম অফ এমপ্লয়িজ হু ইউজ রাজশাহী অর ময়মনসিংহ, নেম অফ ঢাকা অর খুলনা। আচ্ছা, ফার্স্ট অফ অল একজন লিখেছিলেন যে এটাকে আমরা কিভাবে টেবিলটাকে অ্যারেতে নিব সেটা বুঝতে পারিনি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি করা লাগতো অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে। ওটা আমার কাছে মনে হয় ওটা ইজি হতো আপনাদের জন্য। এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ধরেন যখন এইটার মধ্যে যেমন শুধু হোম টাউন নিয়ে কাজ করতে বলা হয়েছে। তো আপনি যদি অ্যাসোসিয়েটিভ অ্যারেটা নেম এন্ড হোম টাউন দিয়ে একটা করতেন, তাহলে মানে প্রত্যেকটা নেমের সাথে তার হোম টাউনটা অ্যাসোসিয়েটিভ থাকতো। তারপর একটা হচ্ছে নেম এন্ড স্যালারি। তো নেমের সাথে স্যালারিটা অ্যাসোসিয়েটিভ থাকতো। এরপর একটা নেম এন্ড ফোন নাম্বার, ওটার সাথে নেমের সাথে ফোন নাম্বারটা থাকতো। তো দেখি এখানে কি আমাদের মিস্টার রেজওয়ান কবিরের রেজাল্টটা একটু দেখি। প্রিন্ট দ্য নেমস, রাহুম নেম, হোমটাউন নেম, হাসান। আচ্ছা, জিনিসটা অ্যাকচুয়ালি আশা লাগতো নেম, এই নেম গুলো যে দিস পিপল লিভস ইন ময়মনসিংহ। আচ্ছা, আর কোডটা একটু দেখি আমরা এখন, ঠিক আছে? আচ্ছা, ফোল্ডার ওপেনে গিয়ে আমি ফাইল খুঁজতেছি, এই জন্য পাচ্ছে না কিছু। সিলেক্ট ফোল্ডার। মিস্টার রেজওয়ান কবির। আচ্ছা, আপনি যেটা করেছেন নেম, আচ্ছা নেম হোম টাউন, এই যে হ্যাঁ, এইভাবেই আমি বলছিলাম যে আপনারা যাতে এই জিনিসটা করেন যে নেম এন্ড হোমটা দেখেন। আপনি উনি কিন্তু নেম আর হোম টাউন দিয়ে একটা এলসিডি অ্যারে ক্রিয়েট করেছে, আর নেম আর ফোন নাম্বার দিয়ে একটা এলসিডি অ্যারে ক্রিয়েট করেছে। নেম আর স্যালারি দিয়েও সেম ভাবে একটা করা যেত। তাহলে হচ্ছে ওটা হচ্ছে ওটা থেকে ফোন নিয়ে কাজ করা যেত। আচ্ছা, প্রিন্ট দ্য নেমস অফ এমপ্লয়ি হু লিভস ইন ঢাকা এন্ড খুলনা। ঠিক আছে, এখানে আপনি কি করেছেন, একটা লুপ চালিয়েছেন ফর ইজ নেম হোম টাউন অ্যাজ নেম হোম টাউন। এখানে কি করেছেন আপনি, নেম হোম টাউন অ্যারে কে নিলেন, ওখান থেকে প্রত্যেকটা এলিমেন্ট কে নিলেন নেম হিসেবে, এবং নেমের থেকে আপনি প্রত্যেকটার হোম টাউন কে নিলেন, বা নেমের সাথে হোম টাউন। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল যেটা ভুলটা আছে সেটা হচ্ছে যে যারা এই কোশ্চেনটা দেখেন আরেকবার, কোশ্চেনটার মধ্যে বলা হয়েছে যে প্রিন্ট দ্য নেমস অফ এমপ্লয়ি হু লিভস ইন ঢাকা অ্যান্ড খুলনা। তো না, অ্যাকচুয়ালি ভুল না, এটা ঠিক আছে। আমার মনে হয় কোশ্চেনটা দেয়া ছিল যে এখানে এন্ড ইউজ করেছেন যেহেতু, না ঠিক আছে আসলে, সরি। এটা যেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমার এই কোশ্চেনটা একটু রিফ্রেশ করার দরকার ছিল, যে ঢাকায় যারা ইয়ে করে তাদেরটা আলাদা করে, আর খুলনায় যারা থাকে তাদেরটা আলাদা করে। এখানে এন্ড অপারেটরটা আসলে ইউজ করা লাগতো না। তো এখানে যেটা হচ্ছে যে একটু দুইটা একসাথে, ঢাকা আর খুলনায় কেউ থাকে না। হ্যাঁ, ঠিক আছে, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা হয়েছে যে আপনি যেটা করেছেন, ইকো নো ওয়ান লিভস ইন বোথ ঢাকা সিটি এন্ড খুলনা সিটি, এই জিনিসটা ইফের বাইরে বা ফর ইচ এর বাইরে গিয়ে শো করেছেন। তো এখানে যেটা হয়েছে যে যদি এখানে সে কোনো রেজাল্ট পেতো, তারপরও কিন্তু এই জিনিসটা শো করতো। যেমন ধরেন আমি যদি আহ, আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু আমার ফরম্যাটে লিখি, যাতে তাহলে আমার মনে হয় সবার জন্য একটু বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা নিউ ফাইল করি, নাম দিই সলিউশন। আচ্ছা, আমি রেজওয়ান কবির সাহেবের যে অ্যারেটা নিয়েছিলেন, আমি ওই অ্যারেটাই আনতেছি। আমি এটাকে টিএক্সটি টেবিল সেভ করছি, এটাকে জাস্ট
তো আমি এখন কোশ্চেন 1 এর আনসারটা করব, ঠিক আছে? কোশ্চেন 1 এর আনসারটার জন্য রেজন কবির সাহেবের আনসারটা দেখব এবং সাথে সাথে আমি হচ্ছে আমারটা কিভাবে করা যায় এই জিনিসটাকে আমি একটু দেখব, ঠিক আছে? তো আমি যেটা চাচ্ছি আহ, যদি এখানে আমি তাহলে কোশ্চেনটা আরেকবার দেখে আসি যে প্রিন্ট দ্য নেমস অফ এমপ্লয়ি হু লিভস ইন ঢাকা এন্ড খুলনা। তো এমন এমপ্লয়ি কি আছে কিনা যারা ঢাকা, যেটা দেখে মনে হচ্ছে যে ঢাকা এবং খুলনায় ইয়া করে কিনা, যদিও আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে ঢাকার জন্য আলাদা এবং খুলনাটা আলাদা করতে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তাই হয়েছে যে ঢাকা এবং খুলনা এটাই বোঝাচ্ছে। তো এন্ড অপারেটর ইউজ করলে ওইটাই থাকবে। তো এটাতে আসলে ভুল কিছু হয়নি, ঠিকই আছে। তো যেটাতে হচ্ছে রেজাল্ট কোনোটা নাই, যে এমন কোনো এমপ্লয়ি নাই যে ঢাকা এবং খুলনা বোথ থাকে, ঠিক আছে? তো এখন যদি আমি এটাকে শো করতে চাই, যেমন একটা কন্ডিশন যে এন্ড এ দেখবো যেটা হবে কিনা, না হইলে হচ্ছে যে আমি শো করব যে কোনো কিছু কেউ থাকে না, তাই তো? তো এখন আমি যাই যে এখানে একটা ইকো করেছেন উনি, আমিও করি। এমপ্লয়িজ লিখি, এমপ্লয়িজ হু লিভস ইন ঢাকা এবং খুলনা। বিটা আমি আর দিলাম না এখানে, আচ্ছা লাস্টে একটা বি দিয়ে দিই, এটা আমার লাইন ব্রেকের জন্য। প্রথমে বি দিয়ে কোনটা একটা ইউজ করেছেন আপনি, যে বি এর স্টার্টার এন্ড করেছেন? মানে লাইন ব্রেকের জন্য তো শুধু আমরা মনে হয় এই বিটা ইউজ, এই বিটা লাইন ব্রেকের জন্য কি দেওয়া হয়? এই বি একটা বি দিলেই তো মনে হয় লাইন ব্রেক হওয়ার কথা। তো জাস্ট রাখলাম আমি। আর এখানে আপনি যে লুপটা চালিয়েছেন এটাকে আমি একটু ফার্স্ট অফ অল আমি জিনিসটাকে একটু ডিবাগ করার চেষ্টা করি, হ্যাঁ? আমি এখানে দিলাম, তো এখানে যদি শুধু কোনো কন্ডিশন নাই, কিছু নাই, জাস্ট আমি এখন সলিউশন করতেছি না, ফার্স্টে আমি জিনিসটাকে পুরো অ্যারেটা কি ঠিক মতো কাজ করতেছে নাকি ওটা দেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো নেম কমা দিয়ে আমি এটা দেখে আসি এখানে কি দেখাইছে। ওকে, আচ্ছা এখানে কি হইলো, সে কিন্তু এখানে আমি যখন অ্যারেটাকে শো করতেছি, সে হচ্ছে আমার প্রত্যেকটার অ্যাসোসিয়েটিভ ভ্যালুটাকে শো করতেছে। ঢাকা শো করতেছে, ময়মনসিংহ শো করতেছে, কুমিল্লা শো করতেছে। এখানে ফর ইচটা কিভাবে কাজ করতেছে এটা বুঝছেন আপনারা? কারো কি কোনো কনফিউশন আছে? এটা গত ক্লাসে নরমাল ফর ইচ, এখানে আমি নতুন কিছুই করি নাই। বি দেওয়াতে মনে হয় ইয়া হয়েছে, কি কোনো চেঞ্জ হয়? বি আপনি বোল্ডের জন্য ইউজ করেছেন, আচ্ছা বোল্ড করার জন্য বি আছে, আর একটা আছে স্ট্রংটাও ইউজ করতে পারেন। আমি ইউজুয়ালি স্ট্রংটা ইউজ করি, এই জন্য বিটাতে আমার একটু প্রথমে অপরিচিত লেগেছিল। বিআর লাইন ব্রেকটা বিআর, হ্যাঁ সরি, ঠিক আছে। তো সোফার এখানে কি হলো যে আমি যখন লুপটা চালাইলাম, সে হচ্ছে নেম নেম হোম টাউন অ্যাজ নেম, কারণ ফর ইচ এর মধ্যে সে হচ্ছে এই নেম গুলাকে দেখাচ্ছে না। তো উনি যেটা করেছেন, উনি এখানে আরেকটা এটার মধ্যে নিয়েছেন। তো এখানে যদি আমি এখন হোম টাউনকে শো করি তাহলে কি হয়, ওইটা এখন যদি নেম শো করি তাহলে কি হয় এটা একটু দেখি। সো এখানে যেটা হচ্ছে সেটা হলো, আমরা যখন ফর ইচ লুপটার মধ্যে একটা, এটাকে যেটা বলেছিলাম যে ফর ইচ হচ্ছে তার নিজের মতো করে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেয়। যখন আমি একটা কিছু বলে দিচ্ছি জাস্ট যে এরকম ভাবে এটা করবেন, যে একটা নাম বলেছিলাম যে এটা তার একটা আপনার একটা নিজের ভ্যারিয়েবল, ফর ইচ তার নিজের মতো করে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিল, সে হচ্ছে
ভ্যালু মানে অ্যারের এলিমেন্ট ভ্যালু গুলোকে নিয়ে কাজ করে। প্রত্যেকটা ভ্যালুকে সে তার ওই অ্যারের মধ্যে মানে কি বলে তার ওই ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেয়। আর যখন আমি এভাবে একটা বিলংস টু সাইন দিই, এটাকে বলা হয় বিলংস টু সাইন, বা আরেকটা টার্ম থাকে, টার্মিক্যাল থাকে, আমরা বিলংস টু সাইন বলি। নেমের এলিমেন্ট, এই নেমের এলিমেন্ট হিসাবে এটাকে রাখতেছে, তখন সে নেমটাকে কিন্তু তার যেই কি বলবো আইডেন্টিফায়ার, আমাদের এখানে আইডেন্টিফায়ারটা নেই, এবং তার এখানে যদি আমি এক্স জিনিসটাকে নেম দেওয়াতে কনফিউজ লাগতে পারে অনেকের। আমি হচ্ছে আমি যেটা আমাদের বলেছিলাম আগের বার যে নিজের ভ্যারিয়েবল, নিজেদের একটা যার যেমন যে কোনো কিছু হতে পারে সেটা, যদি আমি এক্স দিই আর এখানে যদি এক্স শো করি, তাহলে হচ্ছে এখন সে হচ্ছে এই ভ্যালু গুলো শো করবে। কারণ কি হলো, কারণ আমি যখন বলতেছি ফরিচকে যখন বলতেছি যে একটা ভ্যারিয়েবল নিয়ে নাও তোমার মতো করে, তখন সে ভ্যারিয়েবলের মধ্যে অ্যারের ভ্যালু গুলো নিয়ে নিবে, আইডেন্টিফায়ার কে না। কিন্তু যখন তাকে আমি এই ফরম্যাটে নিতে বলবো যে এভাবে করে তুমি নাও, তখন সে করবে কি, সে প্রথমটার মধ্যে আইডেন্টিফায়ার নিবে এবং পরেরটার মধ্যে তার ভ্যালু গুলো নিবে। ঠিক আছে? এই জিনিসটাই ক্লিয়ার, এটা ওনার কোড থেকে, ওনার কোডের মধ্যে ছিল। এই নতুন জিনিসটা এই মানে আপনাদের জন্য এটা নতুন জিনিস হবে, যেটা লাস্ট ক্লাসে আমি বলিনি এই বিষয়টাকে নিয়ে। তো এটা কি ক্লিয়ার হয়েছে, এটা কেন উনি এভাবে লিখেছেন? আচ্ছা, আরিফুল ইসলাম সাহেব, রিপিট করতেছি। তো জিনিসটা হচ্ছে যেটা, যে যখন আমরা ফর ইচ লুপটা নেই, ফর ইচ লুপটার মধ্যে ফর ইচ এর মধ্যে যখন বলি যে ফর ইচ ইজ দিস অ্যারে অ্যাজ দিস, অ্যাজ দিয়ে তার একটা নিজের ভ্যারিয়েবল নিতে বলি, সেটা মনে আছে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে নিজের একটা ভ্যারিয়েবল নিলে সে নিজের ভ্যারিয়েবলের মধ্যে অ্যারের ভ্যালু গুলো নিয়ে নেয়। কতটুকু ক্লিয়ার? এই যে যখন আমরা এইভাবে যখন এখানে যে এক্স দিয়ে দিচ্ছি, তারপর যখন এক্স কে শো করতেছি, সে হচ্ছে তার এক্স এর এই মানে তার এখানে যে তার অ্যারের ভ্যালু গুলো শো করতেছে। এটাতে কারো কোনো কনফিউশন আছে? এটাতে এই যে এটাকে এইভাবে কাজ করতেছে, এটা তো ক্লিয়ার? হান্নান সাহেব, মিস্টার হান্নান, যেটা হচ্ছে যে এখানে যেটা আমরা ফর ইচ লুপটা দেখেছিলাম আগের বার, যে ফর ইচ লুপ দিয়ে কোন লাস্ট ক্লাস যেটা দেখেছিলাম যে ফর ইচ এর মধ্যে যখন আমরা কিন্তু অ্যারে দিই, আমার যদি এখানে এভাবে না থাকতো, এটা যদি জাস্ট এভাবে থাকতো যে অ্যারে এলিমেন্ট গুলো হচ্ছে এগুলো। হান্নান সাহেব, আপনি একটু দেখেন, এখন কিন্তু আমার সেম জিনিসটি শো করবে। এটাকে এখন কেন এটা কিভাবে শো করতেছে এটা আপনি বুঝতেছেন? যে আমার একটা নর্মাল অ্যারে আছে, আমি ফর ইচ দিয়ে অ্যারের এলিমেন্ট গুলোকে শো করতেছি, এটা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, কিন্তু হচ্ছে যখন আমরা এই জিনিসটাকে যখন অ্যাসোসিয়েটিভ অ্যারে করে ফেলতেছি, এই যে এটা যখন সরি বেশিবার দিয়ে দিছি, যখন এটা হচ্ছে যে এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তখন ডিফারেন্সটা কি হচ্ছে, আগের অ্যারেটার মধ্যে ইন্ডেক্স অ্যারে ছিল আর এটার মধ্যে আমরা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি হলো, এই ইন্ডেক্স, আগেরবার এটা ইন্ডেক্স অ্যারে ছিল, এটাকে পাওয়া যেত জিরো দিয়ে অ্যাক্সেস করলে, এটাকে ওয়ান দিয়ে অ্যাক্সেস করলে, এটাকে টু দিয়ে অ্যাক্সেস করলে। কিন্তু এখন এটার মধ্যে আমি একটা আইডেন্টিফায়ার দিয়ে দিছি, এটা আইডেন্টিফায়ার রাকিব, এটা আইডেন্টিফায়ার রাফি, এটা আইডেন্টিফায়ার আকাশ, এভাবে। কিন্তু এই কাজটা কিন্তু সেম, মানে ভ্যালু কিন্তু সেমই থাকতেছে। আগেরবারও ঢাকা ময়মনসিংহ ছিল ভ্যালু, এখনো কিন্তু ঢাকা ময়মনসিংহ কুমিল্লা এগুলোই আছে ভ্যালু। এবং ফর ইচ এর কাজটা কি, ফর ইচ করে যে একজন একটা ভ্যারিয়েবল নেয়, তখন সেটার মধ্যে তার ভ্যালু গুলো, অ্যারের ভ্যালু গুলোকে নিয়ে নেয়। তো তখনও সে অ্যারের ভ্যালু গুলোকেই নিয়েছিল, এখনো সে অ্যারের ভ্যালু গুলোকেই নিচ্ছে। এই কারণেই তখন যেভাবে শুধু ঢাকা যে এরিয়া গুলোর নাম শো হয়েছিল, এখন ওইভাবেই শো হচ্ছে। এখন বুঝেছেন আনান সাহেব, যে কেন দুইটাতে সেম ভাবে কাজ করতেছে? কারণ তখন হচ্ছে ইন্ডেক্স অ্যারে হিসেবে তার মধ্যে হিডেন আইডেন্টিফায়ার ছিল 0 1 2 3 4, আর এখন হচ্ছে তার মধ্যে আমি ভিজিবল আইডেন্টিফায়ার দিয়ে দিয়েছি নেম গুলো, কিন্তু তার যে ভ্যালু গুলো কিন্তু সেমই থাকতেছে। এবং ফর ইচে যখন আমি একটা ফর ইচের মধ্যে আমি ভ্যারিয়েবল দিব, সে হচ্ছে তার অ্যারের ভ্যালু গুলোকে নিবে।
সেটা যে ইন্ডেক্সটি হোক আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ হোক। তো তখনও সে ভ্যালুগুলোকে নিচ্ছিল, এখনো সে ভ্যালুগুলোকে নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এটা তাহলে ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা বললাম যে পরেরটা, যে যখন এখন এটার মধ্যে যখন অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমি যদি বলি যে এক্স পয়েন্টস টু, মানে এক্স এর থেকে এক্স এর একটা এলিমেন্টকে বের করে নাও, এক্স এর কোন এলিমেন্টকে, এক্স এর ওয়াই এলিমেন্টকে বের করে নাও, আমি একটা আরেকটা ভ্যারিয়েবল দিলাম। তো এই ফরম্যাটে যখন আমি দিব, তখন সে কি করবে, তখন সে প্রথমটার মধ্যে আইডেন্টিফায়ারকে নেবে এবং পরেরটার মধ্যে ভ্যালুকে নিবে। ঠিক আছে? এখন যদি আমি এক্স কে শো করি তাহলে সে আইডেন্টিফায়ার গুলোকে দেখাবে। এভাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের আইডেন্টিফায়ারের অ্যারেটা পেতে পারি। এই যে এখন যদি শো করি তাহলে দেখেন আইডেন্টিফায়ার গুলোকে দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমি ওয়াই শো করি তাহলে দেখেন, তাহলে আমার ওই ভ্যালু গুলোকে দেখাচ্ছে। সো যখন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে দেখেন, কারণ অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যেও কিন্তু এই সিম্বলটা ইউজ করা হয়। অ্যাসোসিয়েটিভ অ্যারে ডিক্লেয়ার করার সময় আমি কিন্তু এই সিম্বলটা ইউজ করতেছি। সেম সিম্বলটা যখন আমি এখানে দিচ্ছি, মানে এই জিনিসটাকে যখন এই ফরম্যাটটাকে, এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা যখন সেম হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে সেম ভাবে এখানে প্রথমটা আইডেন্টিফাই পরেরটা ভ্যালু, এখানেও দেখেন প্রথমটা আইডেন্টিফাই পরেরটা ভ্যালু, এভাবে অ্যাসাইন করে নিচ্ছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে, তো এখন আমাদের কোশ্চেনটা ছিল যে খুঁজে বের করো এমন কাউকে যে যারা ঢাকা এবং খুলনায়, ঢাকা যাদের ঢাকা এবং খুলনা থাকে। তো এখন আমি হচ্ছে এখানে একটা ভ্যালু, যেহেতু এখানে অপশন, যেহেতু আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, জাস্ট ভ্যারিয়েবলটার নেম দিলাম ফাউন্ড ইন, ফাউন্ড ইন বোথ সিটি ইকুয়াল টু, এটাকে আমি একটা বুলিয়ান ভ্যারিয়েবল রাখি, এটাকে আমি রাখলাম হচ্ছে ফলস। ঠিক আছে? যে বোথ সিটিতে এরকম কেউ আছে কিনা, এরকম পাওয়া গেছে কিনা, আমি ডিফল্টে রাখলাম ফলস। তো এখন আমি হচ্ছে এখানে একটা লুপ চালাই, ইফ লুপটা দেখে আসি, তাহলে করলাম। সেম জিনিস, উনি হোম টাউন লিখেছে, আমি ওয়াই লিখেছি, আর কিছু না। থেকে নিয়ে আসি। তাহলে আমি দুইটা কাজ করব, যদি এরকম কাউকে পাই যারটার মধ্যে ঢাকা এবং খুলনা আছে, কিন্তু এরকম কেউ কিন্তু নাই যে একই সাথে ঢাকা এবং খুলনা হওয়া সম্ভব না। এরকম আমাদের সিস্টেম যেভাবে বানানো হয়েছে এটার মধ্যে একই সাথে ঢাকা এবং খুলনা হওয়া সম্ভব না। তো তার, সো তার যেহেতু পাবো না আমরাও জানি, কিন্তু যদি পাই তাইলে হচ্ছে, কারণ এই সিনারিওতে নাই কিন্তু যদি মিস হইতে পারে, তাহলে আরেকটা কাজ কি করব, ফাউন্ড ইন বোথ সিটিকে আমি ট্রু করে দিব, যে হ্যাঁ এরকম পাওয়া গেছে। কিন্তু এই জিনিসটাকে যদি আমি ট্রু করি, তাহলে যেটা সুবিধা হচ্ছে যে এখন ফর ইচ লুপ থেকে শেষ, তারপরে আমি বললাম যে ইফ ফাউন্ড ইন বোথ সিটি ইকুয়াল টু ফলস, তাহলে শো করো ইকো
বডি। ঠিক আছে, এটাতে যেটা হলো, আপনি মিস্টার রেজন কবির সাহেব, আপনি যেটা করেছেন এই কোডটা কিন্তু আমাদের এই কন্ডিশনটা মিট না হইলেও হয়তো, যদি এখানে কিছু আপনি পাইতেন তাইলেও এই কোডটা হয়তো, যদি আপনি কিছু এখন কিছু পান নাই সেক্ষেত্রেও এই কোডটা হচ্ছে। তো এই জিনিসটা আমাদের এখনের কেসে যেটা জীবনে পাওয়া যাবে না, এখানে যেভাবে আছে ওইভাবে এই ফরম্যাটে জীবনে পাওয়া যাবে না। এটা জাস্ট এটা র্যান্ডমলি দেওয়ার জন্য দেওয়া ছিল। কিন্তু যদি এমন কোনো ডাটা থাকতেই পারতো যেখানে দুইটা ভ্যালু এরকম ভাবে এই কন্ডিশনে মিট হইতে পারতো, তখন এই কোডটা হইতো। কিন্তু তখন কিন্তু এই কোডটাও হইতো। এভাবে যদি আপনি একটা আলাদা ভ্যারিয়েবল রাখেন ট্র্যাক রাখার জন্য যে আপনার কি এখানে কিছু পাওয়া যাচ্ছে কিনা, এই যে এগুলো সার্চিং এর ক্ষেত্রে বা এই টাইপ যখন লুপের মধ্যে সার্চ করা হয় এবং সার্চের ক্ষেত্রে যাতে লাস্টে একটা রেজাল্ট দেওয়া যায় যে না কোনো সার্চ পাওয়া যায় নাই, সেগুলা কেসে আপনারা হইতেছে অ্যারের বাইরে একটা হচ্ছে লুপটার আগে একটা যেই কি বলে একটা টার্নার সরি বুলিয়ান, একটা বুলিয়ান ভ্যারিয়েবল রাখবেন। তাহলে যেটা হবে যে বুলিয়ান ভ্যারিয়েবলটা দিয়ে আপনি পরবর্তীতে লুপ শেষ করার পর আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার বুলিয়ান ভ্যারিয়েবলটা ভ্যালু কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এক ধরনের শো করবে, যদি চেঞ্জ না করে হয়ে থাকে তাহলে আরেক ধরনের শো করবে। ঠিক আছে, তো এখানে যদি এখন আমার যেহেতু কোনো এলস নাই, যদি এখানে কিছু পাওয়া যেত সেই নামগুলো শো করতো, কিন্তু এখন হচ্ছে যেহেতু এখানে কিছু পাওয়া যাবে না এমনি তো নাই, সো এখানে এসে সে হচ্ছে যে আমাকে নো বডি শো করে দিবে। ঠিক আছে, এন্ড এন্ড মানে কি, হ্যাঁ আমি আসতেছি, এন্ড এন্ড মানে কি ওটাতে আমি আসতেছি। ওকে, তো এন্ড এন্ড মানে হচ্ছে আমার এটাও মিট করতে হবে এটাও মিট করতে হবে, এবং আমি যতটুক জানি পিএইচপি তে মনে হয় ডিরেক্ট এন্ড লিখলেও এটা কাজ করে। দেখি তো পিরিয়ড দেয়, কাজ করতেছে। আচ্ছা, এন্ড এন্ড হচ্ছে এন্ড অপারেটর, এন্ড হচ্ছে একটা অপারেটর যেটা হচ্ছে বলা ইফ এর মধ্যে দিলে যে ইফ যেহেতু একটা কন্ডিশন বা একাধিক কন্ডিশন থাকতে পারে, সো আমি এই কন্ডিশনটা মিট করব এই কন্ডিশনটা মিট করব তাইলেই এটা একমাত্র এই আমার পুরো জিনিসটা ট্রু হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এন্ড এর কাজ, যে আমার এটা মিট করলে তাইলে আমার এটা ট্রু হবে, and তখন ইফ এর মধ্যে সে ঢুকবে। আর যদি কোনোটাই যে কোনো একটাও যদি মিট না করে, বা যদি এটা মিট করে কিন্তু এটা মিট করে নাই, বা এটা মিট করে কিংবা এটা মিট করে নাই, সেক্ষেত্রে সেখানে ঢুকবে না। এটার অল্টারনেটর একটা আছে, এটা হচ্ছে অর, যে অর, সেটা আমরা এখন দেখবো। আমাদের কোশ্চেন নাম্বার 2 ছিল কি, এই যে প্রিন্ট দ্য নেম অফ হু লিভস ইন রাজশাহী অর ময়মনসিংহ। ঠিক আছে, তো সেম ভাবে আমি লিখি, এখানে দেখেন যে কোনো একটা ট্রু হইলে কিন্তু সে এখানে ঢুকতেছে। এটা হচ্ছে এন্ড এবং অর এর ডিফারেন্স, এবং এন্ড আর অর, এন্ড এবং অর এর ব্যাপারটা ক্লিয়ার। এবং এই এন্ড এবং অর কে এভাবে ডিরেক্ট ইংলিশে না লিখে যে অপারেটর দিয়ে লেখা যায় সেটার সিনট্যাক্সটা হচ্ছে, এটা হচ্ছে shit, আমার আসলে এই কিবোর্ডের কিছু বাটনে কাজ করে না, এটা হচ্ছে দুইটা সোজা স্ল্যাশ, যেটা এই যে এন্টারের উপরে যে বাটনটা থাকে, এটা যদি আপনাদের কারো থাকে আপনারা একটু দিতে পারেন, আমি তাহলে কপি করতে পারি। রেজন কবির এটা ঠিক আছে, হ্যাঁ এটা এটা আমি দেখাচ্ছি তাহলে। থ্যাংক ইউ রেজন সাহেব, লাইফ সেভার। এখানে হচ্ছে এন্ড,
এটা কিন্তু সেম কাজটাই করবে এন্ড এবং অর লেখার বদলে। এটা হচ্ছে বিভিন্ন মানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই অপারেটরটা ইউজ করা হয়, ডাবল এন্ড এবং ডাবল স্ল্যাশ। আর পিএইচপি সহ আরো কয়েকটা অপারেটর মানে কয়েকটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে ডিরেক্ট ইংলিশটা লিখলেও কাজ করে। সো গুড প্র্যাকটিস হচ্ছে অ্যাকচুয়ালি অপারেটর দিয়ে করা, কারণ অপারেটরটা মোটামুটি সব ল্যাঙ্গুয়েজেই কাজ করে। কিন্তু বোঝার জন্য আপনি অ্যান্ড আর অর ইউজ করতে পারেন ইংলিশটা, যেটা কাজ করবে ডিরেক্টলি। না, আব্দুল্লাহ মারুফ মিস্টার এই দুইটা সেম না। তো এই দুটো সেম না। এটা ওটা হচ্ছে নট ইকুয়াল টুর জন্য আমরা ওটা ইউজ করা হয় একটা দিয়ে, তাও আইসিমেট্রি যেটা। আচ্ছা, তো এখানে হচ্ছে তো আমরা মোটামুটি আপনারা তারপরে পিএইচপি রেফারেন্সে এন্ড ওই যে আমি আমাদের লাস্টে আমি যে ইয়াটাই আপলোড করেছিলাম অ্যাসাইনমেন্টটা, ওখানে রেফারেন্স দেওয়া আছে এন্ডার এর ডকুমেন্টেশনটা আপনারা কোন জায়গায় পাবেন, ডাব্লিউটি স্কুলে। তো আপনারা ওটা দেখে আসতে পারেন। তো এন্ড হচ্ছে বেসিক্যালি এখানে ইফ এর পর যতগুলো এন্ড থাকবে, যদি আমি এখানে 100টা কন্ডিশন দিয়ে এন্ড দিয়ে দিই, তার 100টার মধ্যে 100টাই মিট করলে তাইলে সেই জায়গায় ঢুকবে। মানে এই অ্যাকশন গুলা অ্যাকশনটা কি বলে এটাকে, অ্যাকশনটাকে ইমপ্লিমেন্ট করবে। আর যদি 100টার মধ্যে 99টাও ট্রু হয়, একটা ফলস হয়, তারপরে সেখানে ঢুকবে না। আর অরের মধ্যে হচ্ছে 100টার মধ্যে যদি আমার এখানে 100টা অর থাকে এবং তার মধ্যে একটা যদি ট্রু হয় তাইলেই সেখানে ঢুকবে, বাকি 99টা ফলস হলেও ডাজন্ট ম্যাটার। এই হচ্ছে বেসিক্যালি এন্ড এবং অর। ঠিক আছে। কন্ডিশনটা আরেকবার, হ্যাঁ শিওর। যেটা হচ্ছে যে এন্ড এবং অর এই জিনিসগুলো যেভাবে কাজ করে, যে আমি ইফ এর মধ্যে যদি একাধিক, এখানে যেমন আমরা লাস্ট ক্লাসে করেছিলাম একটা সিঙ্গেল কন্ডিশন থাকতো, যতগুলো ইফ এবং ইফ এলস ইফ ইউজ করেছি প্রত্যেকটা একটা কন্ডিশন দিয়েছি। যদি আমার একাধিক কন্ডিশন থাকে, মাল্টিপল কন্ডিশন থাকতেই পারে, এটা হইতে হবে, এটাও হইতে হবে, এটাও হইতে হবে, তাইলে আমি নিচের অ্যাকশনটা করব। তো যদি এন্ড ইউজ করেন তখন হচ্ছে যে আমি এটাও হইতে হবে এবং এটাও হইতে হবে, দুইটার একটাও যদি না হয়, মানে দুইটাই হইতে হবে, দুইটার মধ্যে কোনোটা বাদ যাওয়া যাবে না, বা তিনটাই হইতে হবে, তিনটার মধ্যে কোনোটাই বাদ যেতে পারবে না, তাহলে হচ্ছে আমার নিচের এই অ্যাকশনটা হবে। আর অর এর ব্যাপারটা হচ্ছে যে আমার যে কোনো একটা হইলেই আমার নিচের অ্যাকশনটা হবে, বাকিগুলো না হইলেও চলে। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, ধরেন এখানে যদি আমি আরেকটা এন্ড দিতাম, কিছু একটা কন্ডিশন, সামথিং সামথিং কন্ডিশন, তখন এই জিনিসটা কাজ করতো মোটামুটি, যদি মানে এই ফরম্যাটে, যে আইদার এই দুইটাই এই আইদার এটা ট্রু হবে এই পুরো জিনিসটা, অথবা এটা ফলস হবে এখানে। ঠিক আছে। এন্ড এর প্রায়োরিটিটা বেশি। সে যে এই এন্ড এ থাকে, যদি এন্ড আর ওর একসাথে থাকে তাহলে এন্ড এর প্রায়োরিটিটা বেশি হয়। এটা জাস্ট একটা প্রায়োরিটাইজ ব্যাপারটা, এটা যদি মাথায় রাখেন মনে থাকবে। এমনিতে বেসিক্যালি এন্ড আর ওরটা ক্লিয়ার। বেসিক্যালি এন্ড আর অরটা হচ্ছে যে আমি যদি মাল্টিপল কন্ডিশনের মধ্যে সবগুলোই চাই তাহলে এন্ড, আর যদি যে কোনো একটা চাই তাহলে যে মাল্টিপল কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হইলে আমি কাজটা করব, তাহলে হচ্ছে অর। আর যদি একই কন্ডিশন লাইনের মধ্যে এন্ড এবং অর বোধ থাকবে, তখন হচ্ছে প্রিন্ট করলে এলিমেন্ট দেখাচ্ছে, বুঝি নাই বিষয়টা। আচ্ছা আমি, না না ব্র্যাকেট দেওয়া লাগবে না, ব্র্যাকেটটা আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি যে ওভাবে কাজ করে ওইটাকে। সে এন্ডটাকে আগে প্রায়োরিটি দেয়, যে এটার সাথে ওই পুরো জিনিসটার মধ্যে সে ইয়া করবে। ওটা আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছিলাম, যে মাল্টিপল যদি কন্ডিশনের মধ্যে যদি এন্ড আর ওর একসাথে থাকে। হ্যাঁ, ডাটাবেস তো দেখানো হবে। আমরা ওওপি টা শেষ করি, মাইএসকিউএল শুরু করবো। আমি আজকে অ্যাকচুয়ালি মাইএসকিউএল অথবা ওওপি দুইটার মধ্যে একটা শুরু করার প্ল্যান ছিল। তো পরে চিন্তা করলাম ওওপি টা আগে হইলে মাইএসকিউএল টা আপনাদের জন্য একটু ইজি আর হয়ে যাবে তখন, কারণ মাইএসকিউএল এ কিছু ওওপি এর কিছু কনসেপ্ট ইউজ করা হয়। আচ্ছা, এবং লাস্ট কোশ্চেনটা ছিল হচ্ছে যে প্রিন্ট দ্য নেমস দ্য এমপ্লয়িজ হু ইউজ জিপি। ঠিক আছে। এবং ইউ ইউজ টু নিউ সার্ভিস টিয়ার, এটা আচ্ছা। তো দেখি আমাদের রেজন সাহেবেরটা, রেজন কবির সাহেব যেটা করেছেন, যে আচ্ছা, এখানে আপনি যেটা করেছেন যে এই ফোন 017 অর 013 XXX এই ফুল নাম্বারটা নিয়েছেন। এই ফুল নাম্বারটা আপনি নিতে পারবেন না, কারণ হচ্ছে এই যে ধরেন এখানে আমি XXX দিয়েছিলাম এটা বোঝানোর জন্য যে এই জায়গাটা যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে। কারণ এখন আপনার মনে করেন ডাটাবেজে 100টা আছে, তো আপনি তো এখানে বুঝতে পারবেন না যে এখানে XXX টা মধ্যে কি থাকবে, তো ফিক্সড করে আসলে এখানে অর দেওয়াটা যাবে না। এখানে হচ্ছে জাস্ট এই জিনিসটুকু নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে। তো এখানে যেটা থাকবে,
আপনার নেম ফোন অ্যারেটা আমি নিয়ে যাই। আপনি যেটা করেছেন আমি ওইটাই করব, জাস্ট আরেকটু অপটিমাইজ করব। আমি আপনারটাকে নিয়েই কাজ করতেছি, যে আমারও টাইম বাঁচবে, আপনার নিজেরও বুঝতে সুবিধা হবে, আশা করি অন্যদেরও বুঝতে সুবিধা হবে। পিএইচপি এর আগে বাইরে লিখে দিছি, ভিতরে লিখে দিতেছিলাম, যাই হোক। আচ্ছা, তো একটা বিআইডি দিই, আগেটা যে তাই দিছি। দ্য নেমস অফ এমপ্লয়িজ নেম ফোজ অ্যাজ নেম ফোন, আপনি এভাবে নিছেন, সমস্যা নেই, ওকে। আচ্ছা, তো এখন ওইটা হইতেছে যে এই জায়গায় না, এই জায়গাটায় দেওয়া লাগবে। আচ্ছা, সাবস্ট্রিং কি করে? সাবস্ট্রিং হচ্ছে স্ট্রিং এর একটা ফাংশন। আমি লাস্টে যে অ্যাসাইনমেন্টে স্ট্রিং এর এই ফাংশনের রেফারেন্সটা দিয়েছিলাম, আপনারা ওখানে একটু দেখে নেবেন। এটা স্ট্রিং এর আরো অনেকগুলো ফাংশন আছে, ওটা খুবই মানে রেফারেন্সে ওখানে জাস্ট ফাংশন গুলো কিভাবে কাজ করে, স্ট্রিং অপারেশন বলা হয় এগুলোকে। একটা স্ট্রিং কে কিভাবে আমরা কাটাকুটি করে স্ট্রিং এর একটা স্পেসিফিক ক্যারেক্টারকে বের করতে পারি, স্ট্রিং এর বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করতে পারি, ওইটা ওইটা আসলে অ্যাকচুয়ালি বোঝানোর তেমন কিছু নাই ওখানে। এগুলা কতগুলো ফিক্সড টার্ম আছে, সাব এসটিআর, তারপর হচ্ছে এসটিআর লেন। তো এই জিনিসগুলো কিভাবে এবং কোনটার মধ্যে কি জিনিস কিভাবে স্ট্রিংটাকে ম্যানিপুলেট করে, ওগুলো আপনারা একটু টার্মগুলো দেখে নেবেন, কারণ এগুলো আমরা মুখস্থ করি নাই। আমরা মনে করেন এখনো কাজ করতে গেলে কোন ল্যাঙ্গুয়েজের জন্য কোনটার মধ্যে কোন সিনট্যাক্সটা লাগে, লাইক স্ট্রিং অপারেশনের জন্য আমরা এখনো গুগল করেই কাজ করি। তো সো বেসিক কারণ এখানে বোঝারও কিছু নেই, এটা জাস্ট ডিরেক্ট যে টার্ম এইভাবে লিখতে হয়। তো সাবস্ট্রিং কাজ কি করে, তাকে স্ট্রিংটা বলে দেওয়া লাগে যে আমি কোন স্ট্রিং এর মধ্যে সাবস্ট্রিং করব এবং কোন এলিমেন্ট থেকে কোন এলিমেন্ট পর্যন্ত করব। সাবস্ট্রিং আমি 0 থেকে 3 করতে পর্যন্ত করব। সো আমার এখানে 0 নাম্বারটা হচ্ছে এটা অ্যারের মতো কাজ করে, এটা 0 1 2। অ্যাকচুয়ালি 1 2 3 থাকবে নাকি 2 থাকবে, এটা আমি দেখি, মনে হয় 2 থাকবে। চলুন আমরা বরং সাবস্ট্রিং ফাংশনটা দেখেই আসি, যেহেতু আপনারাও এটাতে নতুন। W3 স্কুল সাবস্ট্রিং, এইচপি সাবস্ট্রিং ফাংশন W3 স্কুল। এখানে আপনারা দেখবেন এই যে এখানে অনেকগুলো ফাংশন আছে এরকম, এগুলো প্রত্যেকটাই একদম ফিক্সড, ইয়া যে দিলে জাস্ট কোন ফরম্যাটে দিবেন কি দিবেন ওইভাবে কাজ করবে। এই দেখেন এখানে স্ট্রিংটা ছিল তার হ্যালো ওয়ার্ল্ড, যেটা হচ্ছে ধরেন আমার এখানে হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে যখন আমি দিব, যে 6, তখন সে কি করতেছে দেখেন, সে বাই ডিফল্ট 0 থেকে না, সে হচ্ছে 6 এর পর থেকে বাকিটুক শো করতেছে, রাইট? 1 2 3 4, না সরি, 0 1 2 3 4 5। তো 6 থেকে বাকিটুক। আর আমরা কি চাচ্ছিলাম 0 থেকে 3টা, রাইট? 0 থেকে 3 দিলে কি আসে দেখি, যেটা আমরা দিছি।
এই যে প্রথম 3টা ডিজিট। ঠিক আছে? 0 থেকে 3 এর আগ পর্যন্ত। তো এটা আসলে এখানে খুব বেশি বুঝানোর কিছু নাই। কারণ এটা এই ফিক্সড কিছু সিনট্যাক্স এটা যে এই সিনট্যাক্সেই লিখতে হয়, এভাবেই করতে হয়। তো এখানে অনেকগুলো ফাংশনস আছে আরো। এগুলোকে ফাংশন বলা হয়। এই সামনে পিছনে করার পর এই জিনিসটা আমরা আজকে দেখাবো। তো এইগুলো আপনারা দেখতে পারেন। এটাতে কোনটা দিয়ে কি হয়। অনেক মজার, মজার কাজ করা যায় স্ট্রিং গুলোকে নিয়ে। কারণ এখন যদি প্রত্যেকটা একটা, একটা করে দেখাইতে থাকি মোটামুটি মনে করেন আজকের ক্লাস শেষ করে কালকে নেক্সট ক্লাসও পার হয়ে যাবে। ঠিক আছে? তো যেটা মেইনলি বলতে চাচ্ছিলাম আ যেটা মেইনলি বলতে চাচ্ছিলাম ফার্স্ট ৩ ক্যারেক্টার নেয়া হবে। হ্যাঁ, যে আ রেজওয়ান সাহেব আপনি পুরো ফোন নাম্বারটা নিয়ে কখনো করতে পারবেন না। কারণ পুরো ফোন নাম্বার কখনোই ফিক্স থাকবে না যে আপনি অর্ডার দিয়ে করবেন। তো এই জিনিসটা করলেই আপনার হয়ে যাওয়ার কথা কাজ। দেখি। হয়ে গেছে। ঠিক আছে? সো বেসিক্যালি আপনারা তারপরে দেখেন। যেহেতু আচ্ছা আমি আরেকবার একটু দেখি ওনারা ২ জন কি এসেছেন কিনা? তাহলে মনে হয় ২ জনেরটা তো যাবো। যেহেতু সলিউশন এমনিতেই করে দিলাম। তো কই জানি নামগুলো কই? এখানে ছিল না। মোহাম্মদ আলামিন সাহেব এবং সাকিব রাফিদ সাহেব আপনারা কি এসেছেন? কিছু তো না কেন? আচ্ছা, ঠিক আছে ওনারা মেবি নাই। তো আমরা আজকে যে আলামিন সাহেব কি টাইপ করতেছিলেন মনে হইলো? হ্যাঁ, মোহাম্মদ আলামিন সাহেব আসছেন মনে হয় না? জি, তাহলে আপনার কোডটা একটু দেখে আসি চলেন। This is employee table printed name 1 ঢাকা এবং খুলনা। আচ্ছা আপনি যেটা করেছেন যে ঢাকা এবং খুলনা ২ টাই করেছেন ঠিক আছে। রাজশাহী টু ফোন নাম্বার 01 ঠিক আছে। সুন্দর করে শো করেছেন দেখে আসি আপনার ইয়াটা। আমি মিস্টার আলমী সাহেব আমি যে এতক্ষণ ধরে সলিউশনটা করেছি আপনি দেখেছেন পুরোটা? আপনি খুব সুন্দর করে টেবিলের ডিজাইন গুলো করেছেন। নাইস। আচ্ছা আপনি যেটা করেছেন মানে আলামী সাহেব যেটা করেছেন উনি হচ্ছে কাউন্ট নামে একটা ফাংশন পাওয়া যায় অ্যারে কে কাউন্ট করার জন্য। তো উনি পুরো জিনিসটাকে একটা অ্যারের মধ্যে রেখেছেন। তো এবং প্রত্যেকটার মধ্যে এই ইরাকি মানে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা অ্যারের মধ্যে এই ৪ টা করে এলিমেন্ট যেটা করেছেন উনি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করেছিলেন। ওই যে আমরা যেটা দেখেছিলাম যে একদম লাস্টের দিকে যেটা ম্যাট্রিক্স এর মতো করে থাকে। উনি পুরো টেবিলটাকে অ্যাসোসিয়েটিভ না করে মাল্টি ডাইমেনশনাল যারা জিজ্ঞেস করেছিলেন টেবিলটাকে কিভাবে করা যায় অ্যারেতে এটা আরেকটা ওয়ে ঠিক আছে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে করে করা যাবে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে করেছিল এবং প্রত্যেকটার 0 তে হচ্ছে নেম এন্ড ইয়া প্রত্যেকটা 0 1 এ হচ্ছে নেম এন্ড ফোন স্যালারি প্রত্যেকটার 0 তারপরে 0 কি এটা 0 3 1 2 তে হচ্ছে নেম এন্ড ফোন নাম্বার তো ওইটাই। আচ্ছা স্যালারি নিয়ে কোনো কোশ্চেন ছিল না? ক্লাস 3 না? আচ্ছা স্যালারি নিয়ে কোনো কোশ্চেন দেই নাই। স্যালারি নিয়ে দিব ভাবছিলাম। দেওয়া হয় নাই কেন জানি না। গ্রেটার দ্যান 35 এরকম কিছু একটা দিতাম ভাবছিলাম। কোন কারণে বাদ হয়ে গেছে ওইটা। আচ্ছা যাই হোক। সমস্যা নেই। এইজন্য স্যার এটা আপনি শুধু লিখছেন আপনারা আসলে যে মানে শুধু লিখাইছি আপনাদের দিয়ে। এই যে দেখেন ওভাবে উনারা অ্যাক্সেস করেছিল। এবং উনি যেটা করেছে টেবিল ক্রিয়েট করার জন্য প্রত্যেকবার হচ্ছে মানে টেবিলের কতগুলা ইয়া থাকবে, টেবিলটা কতবার চলবে বা কি করবে ওইটার জন্য হচ্ছে উনি এমপ্লয়িটা কাউন্ট করে নিয়েছিলেন। এই যে while লুপটা কতবার চলবে এটাকে ইয়া করার জন্য কাউন্ট করেছিলেন। আলামিন সাহেব এটা কিন্তু আপনি করেছেন ঠিক আছে, এটা ভুল হয়নি। কিন্তু এটার আরো এফিশিয়েন্ট ওয়েটাতে করেছেন রেজওয়ান কবির সাহেব যে ফর ইচ লুপটা চালিয়েছে। সেক্ষেত্রে উনার আরকি এই অ্যারেটাকে কাউন্ট করার ব্যাপারটা করা লাগেনি। আপনার ফর ইচটা ক্লিয়ার থাকলে আপনি নেক্সট টাইম ফর ইচটাতে ট্রাই করতে পারবেন। ঠিক আছে? এছাড়া আপনার এমনিতে ভিজুয়ালাইজেশনটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর করে HTML টেবিলের মধ্যে জিনিসটাই করেছেন। আর কোড আপনারটাও সেম আছে। তো ঠিক আছে। আর ঠিক আছে?
আচ্ছা, তো আর আপনাদের যদি আপত্তি না থাকে, রেজওয়ান সাহেব এবং আলামিন সাহেব, আমি যদি কোডগুলো শেয়ার করে দিই গ্রুপে, আপনাদের কোনো আপত্তি আছে? আপনাদের কোড দুটো? ওকে, তাহলে আমি আজকে যে আমাদের অ্যাসাইনমেন্ট ফাইলটা তো আছেই ড্রাইভের মধ্যে, তো আমি সলিউশনটা, আমার সলিউশনটা সহ বাকি দুটো যেগুলো আছে সবটুকুই আমি ড্রাইভে শেয়ার করে দিব। আচ্ছা, সো লেটস স্টার্ট উইথ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অলরেডি 5:30 প্রায় বেজে গেছে। আমরা আজকে অবজেক্ট ওরিয়েন্টেড এর দিয়ে আপনাদের একটু পাজল বানাই দেই, তারপরে সারাদিন রাত চিন্তা করেন কি কি বুঝলাম কি শুনলাম এটা, তারপর নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু ক্লিয়ার করবো, ঠিক আছে? কিছু হয় না, কিছু সিরিজ টিরিজ দেখে মাঝে মাঝে যে আয় হায় কি দেখলাম কি শুনলাম এরকম একটা ব্যাপার হয়ে মাথায় ঘুরতে থাকে খুব কয়েকদিন। তো তারপরে কিছু এক্সপ্লেনেশন আসে। তো আমরা এরকম একটা পাজল অবস্থা আজকে হয়তো শেষ করবো। আবার জাভা ওপি ইন্ট্রো, আচ্ছা পিএইচপি ওপি ইন্ট্রো, ঠিক আছে। এখানে হচ্ছে কিছু পুরা থিওরিটিক্যাল কনসেপ্টস অবজেক্ট ওরিয়েন্টেড এর, এখানে যা যা আছে পড়তে চাইলে পড়ে নিতে পারেন। আমি এখানে আসতেছি না পড়তে, কারণ এখানে অনেক কিছু লিখছে, আমি এত পড়াশোনা পছন্দ করি না আসলে, নিজের মতো করে বোঝাটাই বেটার লাগে আমার কাছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্টটা যেটা বললাম যে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন কিভাবে, যে সে মাল্টিপল জিনিসকে একসাথে নিয়ে করেন। মনে করেন আপনি একটা এডুকেশনাল ইনস্টিটিউট আছে, আপনার ইউনিভার্সিটি বলেন স্কুল বলেন, তো আপনি এখন এখানে বাচ্চা কাচ্চাদের বা স্টুডেন্টদের পড়াচ্ছেন। এখন কোনটা বেশি এফিশিয়েন্ট হবে, যদি আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে আলাদা করে পড়ান, যেখানে রাস্তায় পাইলেন ওরে পড়াই দিলেন, বা এই ক্যাম্পাসের ভিতরে এক জায়গায় পাইলেন তাকে পড়াই দিলেন, এভাবে করে তো হবে না। জিনিসটা আপনারা কি মানে জিনিসটা কি করা হয়, জিনিসটা হচ্ছে একটা ক্লাসরুমের মধ্যে সবাইকে নিয়ে আসা হয়, এবং ওই ক্লাসরুমে একজন টিচার যায় একটা স্পেসিফিক সাবজেক্ট পড়ানোর জন্য। ওই সাবজেক্টটা যখন উনি কাজ করে তখন ক্লাসরুমে সবাই ওইটা দিয়ে এফেক্টেড হয়। তো এই জিনিসটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। একটা ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে যে স্টুডেন্টরা থাকে তারা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো আপনার মনে করেন একটা রুম, এই রুমটা হচ্ছে আপনার ক্লাস, এবং এই রুমের মধ্যে অনেকজন স্টুডেন্ট আছে, মনে করেন 100 জন স্টুডেন্ট আছে। বা এই যে ধরেন আমি এখন এই ক্লাসটা নিচ্ছি, এই পুরা কনসেপ্টটা হচ্ছে, আমি যে এটা ধরেন আমাদের ক্লাসরুম, এই যে এই ওয়েবিনারের যে পেজটা এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এখানে কারেন্টলি আমি দেখতেছি 40 জন অ্যাটেন্ডি আছে। তো এই 40 জন হচ্ছে 40টা অবজেক্ট। 40টা অবজেক্টের ব্যাপারটা কি, অবজেক্ট হলে কি হইলো, এই যে ধরেন আপনারা 40 জন আছে, আপনাদের প্রত্যেকের কিছু প্রপার্টি আছে। যেমন প্রত্যেকের প্রপার্টি বলতে ধরেন আপনারা প্রত্যেকের এইজ আছে, হাইট আছে, তারপর হচ্ছে নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে। তো এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা আপনাদের প্রপার্টি, ঠিক আছে? অবজেক্টের প্রপার্টি বলা হয় এগুলোকে। তো আমি যখন এখন আমি বলবো যে ক্লাসের একটা অবজেক্ট, যে কোনো একটা র্যান্ডম, যে কোনো আমি মনে করি যে অ্যাটেন্ডি লিস্ট থেকে যে কোনো একজনের নাম নিলাম বা যে কোনো একজনকে নিলাম, তার মধ্যে কিন্তু এই প্রপার্টি থাকবেই, ঠিক আছে? তো এখন যেটা হবে যে এই জিনিসটা আপনি যদি এখন ভ্যারিয়েবলে চিন্তা করেন, আপনি যদি এরকম একটা ইয়া করতে চাইতেন, যে একটা ফার্স্ট অফ অল একদম প্রথম থেকে আসি, যে চারটা জিনিস, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এইজ, ঠিক আছে? এই চারটা জিনিস দিয়ে আপনি একটা অ্যারে বানাইলেন, খুব ভালো কথা। তো তাইলে ওটা কি হইলো, আমি যদি লিখতে থাকি জিনিসটা, ভুলে টিপছিলাম, সরি। তো মনে করেন আমি একটা অ্যারে নিলাম, ধরলাম অ্যারের নাম দিলাম প্রপার্টি। প্রপার্টির মধ্যে কি কি আছে, চারটা জিনিস, এইজ, ফোন, নেম, অ্যাড্রেস। এখানে সমস্যাটা কি, এখানে মনে করেন আমাদের আপনাদের এখানে 40 জন আছেন, তো আমার 40টা এইজ আছে, 40 জন আছে, 40টা ফোন আছে, 40টা নেম আছে, 40টা অ্যাড্রেস আছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা, আমি জাস্ট লিখার জন্য লিখতেছি, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যারে হবে। কি লিখবো?
also equal to the ending. এই প্রত্যেকটা এক একটা একটা প্রপার্টি হিসেবে একটা থাকতেছে, তারপরে থাকতেছে। আবার এখন মনে করেন যে এই জিনিসটা হচ্ছে আমার আরেকটা থাকবে স্টুডেন্ট অ্যারে, যেহেতু ক্লাসরুমের স্টুডেন্টের কথা বলতেছি, এবং প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে আলাদা আলাদা প্রপার্টি থাকবে, প্রপার্টিজ। তো এখন আমি যদি এভাবে আমি জাস্ট এখানে সিনট্যাক্স ইরর টিরর দেখতেছি না, কারণ আমি জাস্ট নরমালি একটা বোঝানোর জন্য লিখছি প্রপার্টি অ্যারে। দেখেন এই জিনিসটা যদি আমার এখন এটা এভাবে অ্যারে অ্যারে করে করে যে এতগুলা, এটার জন্য ফার্স্টে অ্যাড্রেসের জন্য 40টা, নেমের জন্য 40টা, ফোনের জন্য 40টা, এর জন্য 40টা, আবার প্রপার্টির ভিতরে প্রত্যেকটা অ্যারের একটা করে এলিমেন্ট, তারপরে আবার স্টুডেন্টের ভিতরে প্রপার্টি। এই জিনিসটা দেখেন আমি যদি অ্যারের মধ্যে রেখে যখন কাজ করতেছি, এখন আমার হচ্ছে এটার জন্য কি পরিমাণ লুপ চালানো লাগবে, যে এই কারণ অ্যারে জিনিসটার মধ্যে কিন্তু ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে ইন্ডেক্স দিয়ে বা আইডেন্টিফায়ার দিয়ে ধরতে হয়। তারপর হচ্ছে প্রত্যেকটার ভিতরে আবার আরেকটা লুপ চালানো লাগবে, প্রত্যেকের ভিতরে ইয়া করা লাগবে। তো এই জিনিসটাকে ইজি করে দিছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট প্রোগ্রামের জন্য সে কি করবে, এই পুরো জিনিসটাকে সে, আমি একটা ক্লাস নেম দিচ্ছি, ক্লাস হচ্ছে পিএইচপি ওয়েবিনার, যেটাতে আপনারা সবাই আছেন, ঠিক আছে। এখন দেখেন এখানে যেটা হবে, ক্লাস লেখার জন্য ক্লাস লেখার সিনট্যাক্সটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এখন এখানে যখন আমি বলবো যে যেহেতু স্টুডেন্টের কথা হচ্ছে, আমি একটু স্পেসিফিক করে দিই, ক্লাস ওয়েবিনার অ্যাটেন্ডি। তারপরে এখন হচ্ছে এখানে আপনাদের প্রত্যেকের অ্যাটেন্ডিতে কি কি থাকতেছে, আমি ধরলাম একটা এইজ থাকতেছে, একটা ফোন নাম্বার থাকতেছে, আমি জাস্ট টাইপ গুলো সামনে লিখতেছি, এটার জন্য সমস্যা নাই কোনো, বোঝানোর জন্য লিখতেছি আপাতত, পরে সরাই দিব, আমরা এক্সাক্ট ফরম্যাটটা দিব পরে। এখন যেটা সুবিধা হচ্ছে এই যে এই পুরো ক্লাসের মধ্যে এই জিনিসটা আমার হচ্ছে এই হয়ে গেল। তো এটাকে এখন যখন আমি এই পরবর্তীতে এটা নিয়ে কোনো কাজ করতে যাব, আমি বলবো যে এইখানে ধরেন কি বললাম, যে ভ্যারিয়েবল স্টুডেন্ট ওয়ান ইকুয়াল টু নিউ পিএইচপি ওয়েবিনার অ্যাটেন্ডি। এখন কি হয়ে যাবে, এখন হচ্ছে এই যে আমি নিলাম একটা, এটাকে বলা হয় এই যে ভ্যারিয়েবলটা নিলাম এবং এখানে নিউ ক্লাস নেমটা বললাম, এটার মানে হচ্ছে এখানে তুমি একটা, আমি একটা ক্লাস নিলাম যে এই যে আমাদের এই ক্লাসরুমটা যেখানে হচ্ছে মানে আপনাদের এই প্রপার্টিটা যে আপনারা আছেন স্টুডেন্টদের যে কোনো একটা, তো এইটা নেওয়ার মানে হচ্ছে যে নিউ পিএইচপি অ্যাটেন্ডি, তার মানে হচ্ছে আমি যে কোনো একটা পিএইচপি অ্যাটেন্ডি নিলাম যার মধ্যে এই প্রত্যেকটা এলিমেন্ট আছে, এইজ, ফোন নাম্বার, নেম, টেক্সট অ্যাড্রেস আছে। তো এইটার জন্য আমার সুবিধাটা কি হইলো, আমি এখন স্টুডেন্ট ওয়ানকে নিয়ে যত খুশি মডিফিকেশন করতে পারি, কিন্তু আমার কিন্তু মেইন ক্লাসরুমে যে ডিফল্ট কন্টেন্ট গুলো থাকতেছে ওখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তারপর আমি যদি আরেকটা নিই স্টুডেন্ট টু ইকুয়াল টু নিউ পিএইচপি, সো ওটা কিন্তু পুরো আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে বা আরেকজন স্টুডেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে অবজেক্ট ওরিয়েন্টেড এর যদি আমরা কিছু স্যাম্পল দেখি এখন সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি কিভাবে লিখে, তাহলে আরেকটু আমি ক্লিয়ার করতে পারবো। এই যে ক্লাসেস এন্ড অবজেক্ট, এখানে কোনো কিছুই আসবে না কারণ কোনো কিছু নাই এখানে। এই যে, তো এখানে হচ্ছে এই যে নেম, একটা ফ্রুট নামে সে ক্লাস নিয়েছে, আমরা যেখানে স্টুডেন্ট হিসেবে নিয়েছি, এবং ওটার মধ্যে একটা ফ্রুটের কি কি অবজেক্ট প্রপার্টি থাকে, নেম থাকে, কালার থাকে, এরকম আরো অনেক কিছু থাকে। তো তারপরে আমি হচ্ছে এই মেথডের মধ্যে পড়ে যাচ্ছি, আমি জাস্ট এটা বলি আগে। তো তারপরে আচ্ছা এখানে প্রপার্টিটা নেয় নাই না, অবজেক্ট, এই যে
এখানে কাজ করা হয়েছে। আচ্ছা, ফাংশন বা মেথডটা কি এটা নিয়ে বলে ফেলি একটু তাহলে। তাহলে একবারে পুরো জিনিসটা নিয়ে পরে আপনাদের আরেকবার রিক্যাপ করবো যে জিনিসটা বুঝেন না এই জিনিসটা নিয়ে। তো এটা হচ্ছে এই যে আমি ধরেন এখানে এটাকে আমি ফলো করি একটুখানি। স্টুডেন্ট নেম, এজ,
অনেকেই বলতেছে লাইভ ইউজ করুন। আচ্ছা, কতক্ষণ ধরে স্ক্রিন অফ হইছে? আচ্ছা, 3 মিনিট, তাইলে খুব বেশি মিস করেন নাই আপনারা। আচ্ছা, সো এই যে এখানে আমি আরেকবার দেখাই তাহলে এই জিনিসটা। অ্যাপেল ব্যানানা না, আমরা এই জিনিসটাই করেছি। তো যেটা হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করছি আমি, স্টুডেন্ট ক্লাস, যেটার প্রপার্টি আছে নেম এবং এইজ। ঠিক আছে? এই জিনিসটা কিরকম হবে, যে আমরা যখন ডাটাবেস থেকে কোনো ডাটা আনবো বা যে কোনো জায়গা থেকে কোনো ডাটা বা কোনো কিছু আনলে সে এই ক্লাস হিসাবেই ওটাকে রাখবে, ক্লাসের অবজেক্ট হিসাবে আনবে। এই যে স্টুডেন্ট ওয়ান হচ্ছে ক্লাসের একটা অবজেক্ট, স্টুডেন্ট টু হচ্ছে ক্লাসের আরেকটা অবজেক্ট। মানে আমার ক্লাসরুমে যারা মানুষগুলো আছে, আপনারা যারা অ্যাটেন্ডিরা আছেন, এই প্রত্যেকটা অ্যাটেন্ডি হচ্ছেন এক একটা ক্লাসের ডিফারেন্ট, মানে পুরো ক্লাসের ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট। ঠিক আছে? প্রত্যেকটা অ্যাটেন্ডি হ্যাজ নেম এন্ড প্রত্যেকটা অ্যাটেন্ডি হ্যাজ এইজ। ঠিক আছে? তো এখন এই যে ফাংশন সেট নেম, এটা হচ্ছে আমার একটা মেথড, যে মেথডটা আমি এই ক্লাসের অবজেক্ট গুলোকে, সরি, প্রপার্টি গুলোকে নিয়ে কাজ করতে পারি। বাট সো আমি যে স্টুডেন্ট ওয়ান এর জন্য যখন এই ফাংশনটা ইউজ করতেছি, তখন স্টুডেন্ট ওয়ান এর নাম মডিফাই হচ্ছে বা স্টুডেন্ট ওয়ান এর এজ মডিফাই হচ্ছে, স্টুডেন্ট টু এর জন্য যখন এটা করতেছি তখন স্টুডেন্ট টু এর মডিফাই হচ্ছে। তো এরকম ভাবে যখন আমি ডাটাবেস থেকে কাজ করব, মনে করেন এই যে আমার ডাটাবেসে এমপ্লয়ি টেবিল আছে, তো এমপ্লয়ি টেবিল থেকে যখন আমি বলবো এমপ্লয়ি টেবিলের ডাটা নিয়ে আসো বা এমপ্লয়ি টেবিল ডাটা দাও, তখন সে কি করবে, এমপ্লয়ি টেবিলটাকে একটা ক্লাস হিসেবে ধরে তার একটা অবজেক্ট নিয়ে আসবে। সে কিন্তু পুরো টেবিলের ডাটা নিয়ে আসবে না, এবং ওই অবজেক্টের ডাটাকে আমাদের হচ্ছে এই অবজেক্টকে কিভাবে এই ফরম্যাটে আসবে, যখন যে স্টুডেন্ট মানে এমপ্লয়ি ওয়ান নিউ এমপ্লয়ি, এমপ্লয়ি টু নিউ এমপ্লয়ি, এরকম ভাবে আসবে, তখন ওগুলোকে আমাদের হচ্ছে কিছু ফাংশন ক্রিয়েট করে করে চেঞ্জ করা লাগবে। তো বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড এর যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে আমরা যখন একটা মাল্টিপল প্রপার্টি ওয়ালা কোনো কিছু নিয়ে কাজ করব, প্রপার্টি বলতে মাল্টিপল টাইপ ভ্যালু থাকবে তার, যেমন তার একটা এজ থাকবে, তার একটা ভ্যালু থাকবে, আর একটা ধরেন একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টের কি কি জিনিস থাকে, একটা প্রোডাক্টের প্রাইস থাকে, একটা প্রোডাক্টের কালার থাকে, একটা প্রোডাক্টের কোয়ান্টিটি থাকে, বা একটা প্রোডাক্টের কি বলবো ব্র্যান্ড থাকে। তো এই যেরকম ধরেন আমার প্রোডাক্টটা হয়ে যাবে একটা প্রোডাক্ট ক্লাস, এবং প্রোডাক্ট ক্লাসের বিভিন্ন অবজেক্ট নিয়ে আমরা কাজ করব। তো এইভাবে হচ্ছে ডাটাবেজে যখন আমরা একটা প্রোডাক্ট টেবিল থাকবে, একটা এমপ্লয়ি টেবিল থাকবে, একটা ইউজার টেবিল থাকবে, আমরা হচ্ছে ওই টেবিলগুলো থেকে প্রত্যেকটা অবজেক্ট নিয়ে তার একটা ইনস্ট্যান্স নিয়ে কাজ করব। এই ইনস্ট্যান্সটার মধ্যে আমরা বিভিন্ন ফাংশন ইমপ্লয় করব। এই ফাংশন গুলো হচ্ছে তাদের ওই ফাংশনের কাজ হচ্ছে ওই প্রপার্টি গুলোকে মডিফাই করা। এটাই হচ্ছে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, যে অবজেক্ট হিসাবে জিনিসগুলোকে নিয়ে কাজ করা, ইনস্ট্যান্স বা অবজেক্ট। ঠিক আছে? তো স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি স্ক্রিন শেয়ার করব। আজকে কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না রেজন সাহেব। তো এই যে এখানে আমি এটা নিয়ে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি স্ক্রিনটা কেন অফ হয়ে গেছিল আমি জানি না। যে এই যে স্টুডেন্টের মধ্যে যেটা আপনাদের, যেটা আমি জাস্ট এক্সাম্পল যেটা বললাম, সেটাই, যে একটা ফাংশন থাকে যেটা হচ্ছে এই ইয়াগুলা করে, যে এই প্রপার্টিকে মডিফাই করে। তো অবজেক্ট মেইনলি ওইটাই, যে আমরা একটা কালেকশন অফ ডাটা আছে, আমাদের ডাটা কালেকশন। আমি অবজেক্ট বা ক্লাসের যে থিওরিটিক্যাল কি বলে থিওরিটিক্যাল ডেফিনেশন আছে ওইটাতে যাচ্ছি না। অবজেক্ট ওরিয়েন্টেড আমি হচ্ছে বেস্ট প্র্যাকটিক্যাল যে ইউজেসটা লাগবে আমাদের, সেটা আমি বুঝাচ্ছি। যে একটা কালেকশন অফ ডাটা থাকবে, এবং এই কালেকশন অফ ডাটা থেকে ওদের একটা অবজেক্ট হিসাবে আমরা নিয়ে এসে ওইটার মধ্যে মডিফাই করব, যখন আমাদের ডাটাবেজেই হোক সেটা, বা আমাদের অ্যারেতেই হোক, বা যেভাবেই হোক। তো এই জিনিসটা নিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে আমরা স্টার্ট করবো, জিনিসটার জন্য আপনাদের কি কি জিনিস জানা লাগবে, ওই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। আজকে বেসিক্যালি আমরা ওই বেসিক আইডিয়াটা দিয়ে রাখলাম। এখানে পিএইচপি ওওপি এই জিনিসগুলোকে আমরা ফলো করব, ডাব্লিউ3 স্কুলের এই যতগুলো জিনিস আছে সবগুলো আমরা নেক্সট ক্লাস থেকে একটা একটা করে কভার করব, এবং কোনটাকে আপনারা যদি দেখতে চান দেখে রাখতে পারেন, বা আমিও নেক্সট ক্লাস থেকে এই প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করব। ঠিক আছে? তো তারপরে আমরা হচ্ছে মাইস্কুল নিয়ে ডাটাবেস নিয়ে কাজ শুরু করে দিব। তো আজকে আজান দিয়ে দিয়েছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্টটা নিয়ে কারো কিছু বুঝতে সমস্যা থাকলে গ্রুপে পোস্ট করবেন, আমি ওখানে রিপ্লাই দিয়ে দিব।
আর নেক্সট ক্লাস থেকে যেহেতু ফুল অন অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করা, অবজেক্ট ওরিয়েন্টেড কাজ শুরু করবো আমরা, তো তখন হোপফুলি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা অনেকটা ওই লুপের মতো অবস্থা, ওই যে হোয়াইল যেদিন আমরা স্টার্ট করেছিলাম ওই দিন অনেক কিছু অনেকে ক্লিয়ার হয়নি, তো তারপরে দিন থেকে যখন লুপটা করেছিলাম অনেক সবাই মজা পেয়েছিলেন এবং অনেক ক্লিয়ার হয়েছিল। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।